তো আগের দিন আমরা কত দূর জেনেছিলাম? শঙ্করী প্রসাদের কেস অবধি। শঙ্করী প্রসাদের কেসে তাহলে কি বলেছিল? পার্লামেন্টের কাছে এনাফ পাওয়ার আছে ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করার। আর আর্টিকেল 30 অর্ডিনারি লয়ের ওপর অ্যাপ্লিকেবল হবে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ওপর অ্যাপ্লিকেবল হবে না। এই জাজমেন্টের ওপর দুজন জাস্টিস স্যাটিসফাইড না হয়ে এই ডিসিশনের ওপর চ্যালেঞ্জ করেছিল এবং 11 জাজেস বেঞ্চে রেফার করেছিল। যে কেসটা হয়েছিল সেটা হচ্ছে গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। আজকে আমাদের এখান থেকেই জানার বিষয়। তো গোলকনাথের কেসে কি জাজমেন্ট হয়েছিল? এই কেসে আবার বিপরীত জাজমেন্ট দিয়েছিল। এটা বলা হয়েছিল যে পার্লামেন্ট যেই পাওয়ারগুলো এনজয় করছে আর্টিকেল 368-এর আন্ডারে, এগুলো অ্যাবসলিউট পাওয়ার নয়, রেস্ট্রিকশন অলসো অ্যাভেলেবেল হিয়ার। তার সঙ্গে এটাও বলেছিল যে আর্টিকেল 30 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টেও অ্যাপ্লিকেবল হবে, যেটা শঙ্করী প্রসাদের কেসে বলেছিল যে অ্যাপ্লিকেবল হবে না, কিন্তু এখানে বলেছে যে অ্যাপ্লিকেবল হবে। আর পার্লামেন্ট কোনোভাবেই ফান্ডামেন্টাল রাইটকে অ্যাব্রিজ করতে পারবে না। পার্লামেন্টের পাওয়ারগুলো সাবজেক্ট টু লিমিটেশন এবং জুডিশিয়াল রিভিউও করা হবে। যদি ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন ঘটে তাহলে জুডিশিয়াল রিভিউও করা হবে। তো গোলকনাথের কেসে তো অন্যরকম কথা বলে দিয়েছে। এবার এই জাজমেন্টটাকে, গোলকনাথের কেসের যে জাজমেন্ট সেটাকে রিভার্স করার জন্য 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসা হয়, যেটাতে আর্টিকেল 30 সাবক্লস 4 আর আর্টিকেল 361 সাবক্লস 3কে আনা হয়েছিল। এখানে 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছিল যে পার্লামেন্ট কনস্টিটিউশনের যে কোনো পার্টকে অ্যামেন্ডমেন্ট করতে পারবে, ইনক্লুডিং ফান্ডামেন্টাল রাইটস। আর যে গোড়ায় গণ্ডগোল হচ্ছিল আর্টিকেল 30 আর আর্টিকেল 368 নিয়ে, সেখানের মেন জায়গাতেই চেঞ্জটা করে দিয়েছিল। বলেছিল যে আর্টিকেল 30 অ্যাপ্লাই হবে না আর্টিকেল 368-এতে, আর আর্টিকেল 360-র আন্ডারে অ্যামেন্ডমেন্ট করে বলেছিল যে পার্লামেন্ট যদি কোনো অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে তাহলে সেটা আর্টিকেল 13-এর আন্ডারে কভারই হবে না। তো মানেটা কি দাঁড়ালো? যদি কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসা হয় তাহলে সেটা আর্টিকেল 13-এ অ্যাপ্লিকেবেলই নয়। এছাড়া আরও কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল, আর্টিকেল 25th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 26, 29। 25th বলেছিল প্রপার্টি রাইটসকে রিডিউস করা হবে, আর 29-এ ল্যান্ড রিফর্মস নিয়ে আসা হয়েছিল। এরপরে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 24th, 25th, 26th, 29 সব কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে চ্যালেঞ্জ করা হয়েছিল কেশবনন্দ ভারতীর কেসে। কেশবনন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, ইন্ডিয়ার জুডিশিয়ারিতে সবচেয়ে বড় কেস এবং সবচেয়ে বড় জাজেস কনস্টিটিউট করা হয়েছিল এবং সবচেয়ে লম্বা জাজমেন্ট ছিল। এখানে পার্লামেন্ট, এখানে সুপ্রিম কোর্ট সুন্দরভাবে জাজমেন্টটা ব্যালেন্স রেখে দিয়েছিল। এখানেতে সব কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া ছিল। আর এই কেসের মাধ্যমেই প্রথম বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের আবির্ভাব হয়েছিল। এখানে সুপ্রিম কোর্ট বলেছিল জাজমেন্টের মাধ্যমে যে পার্লামেন্টের কাছে পাওয়ার আছে যে কোনো কনস্টিটিউশনের যে কোনো প্রভিশনকেই অ্যামেন্ডমেন্ট করতে পারবে, কিন্তু অ্যামেন্ডিং পাওয়ারটা এত দূর লিমিট অবধি থাকবে যেইখানে গিয়ে বেসিক স্ট্রাকচারকে কনস্টিটিউশনের এফেক্ট না করে। আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 24, 25, 29 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকেও ভ্যালিড বলেছিল। আর এটাও বলেছিল যে যদি কোনো ল শিডিউল 9-এর আন্ডারে থেকেও যদি কোনো বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে তাহলেও সেটা সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ হবে এবং চ্যালেঞ্জ হবে কোর্টেতে, মানে কোর্টের কাছে চ্যালেঞ্জও করা হবে। তো এইভাবেই আমাদের ডক্ট্রিন, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের আবির্ভাব হয় প্রথম কেশবনন্দ ভারতীর কেসেতে। তো আশা করি সবাই বুঝে গেছেন। যদি কোনো প্রবলেম হয় তো মেসেজ করতে পারেন, অথবা আমি আবারও পারলে ভিডিও বানিয়ে দিতে পারি যদি আপনাদের কোথাও গিয়ে বুঝতে অসুবিধে হয়। তো প্লিজ পাশে থাকবেন।
কি জানার আছে, কি বোঝার আছে কমেন্টে বলবেন, চেষ্টা করব। নমস্কার।